কৃষক, ক্ষেতমজুর, যুব এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত বা অনেকে যুক্ত নন আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের সকলকেই শুরুতেই যে ধৈর্যের পরিচয় আপনারা দিচ্ছেন আরও খানিকক্ষণ দিতে হবে সেই অনুরোধ জানিয়ে খুব সংক্ষেপে দুটো কথা, কারণ আপনারা অপেক্ষা করছেন কমরেড সেলিমের জন্য। আমরাই কমরেড সেলিমকে অনুরোধ করেছিলাম যে ইসলামপুরের মানুষ চায় আপনার কথা শুনতে। এটা ক্ষেত মজুরের সম্মেলন, কিন্তু আপনাকে প্রকাশ্য সভায় যেতে হবে। স্কুলে যখন সম্মেলন হবে তখন আমাদের যা বলার আমি বলবো ওখানে, কিন্তু কমরেড সেলিম তো ওখানে যাবেন না, উনি আপনাদের সামনে বলবার জন্য এসেছেন, কাজে ওনাকে সময় দিতে হবে। উনি খুব অল্প দুটো কথা, এই যে 100 দিনের কাজ প্রকল্প, এই প্রকল্প দিল্লির কাছ থেকে আদায় করতে মমতা ব্যানার্জি এবং তার দলের কোনো ভূমিকা ছিল না। চাষে কাজ কমে যাচ্ছে, ক্ষেত মজুর কাজ পাচ্ছে না, কাজ করার অনেক লোক, তাই মজুরি ঠিক রাখা যাচ্ছে না। এই অবস্থায় যদি গরিবগুলোকে বাঁচাতে হয় তাহলে সরকারকে দায়িত্ব নিতে হবে। দিল্লিতে তখন ইউপিএ সরকার, আমাদের সমর্থন ছাড়া ইউপিএ সরকারটা হতো না। 61 জন বামপন্থী এমপি তারা সমর্থন করেছিলেন বলেই মনমোহন সিং প্রধানমন্ত্রী। এই মনমোহন সিং, সোনিয়া গান্ধীদের আমরা বলেছিলাম যে আমাদের পার্টিকে কিছু দিতে হবে না, আপনি গরিবের দিকে তাকান, এদের পানীয় জল, রাস্তাঘাট, এদের কাজ, এদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব, আর বাচ্চাদের স্কুলে দুপুরবেলায় খাবার, এইটুকু করুন, মানুষের জন্য করুন। সেই লড়াই, সেই আন্দোলনের ফলে 2005 সালে এনআরইজিএ এই আইনটা তৈরি হয়েছে, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন। এই আইনে কি বলা আছে? যাদের জব কার্ড আছে তারা বছরে 100 দিন কাজ পাবে, সরকার গ্যারেন্টি দিচ্ছে পাবেই। চালু হয়েছে কবে? 2006। তখন মমতা সরকার ছিল না, তখন তৃণমূলের এত তেজ ছিল না, তখন বামফ্রন্টের সরকার ছিল। দিল্লির টাকা আমাদের পঞ্চায়েত দপ্তর তার মাধ্যমে কার্যকর হয়েছে। এখন আমাদের রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। বিহারে হচ্ছে, ঝাড়খণ্ডে হচ্ছে, ওড়িশাতে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, গোটা দেশে হচ্ছে, পশ্চিম বাংলাতে হচ্ছে না। কেন হচ্ছে না? বলছে চোরগুলো সব পঞ্চায়েতে বসে আছে, টাকা দেবো, খেয়ে দেবে। তাই গোটা দেশের আর কোন রাজ্য, আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলের এত বদনাম নেই যা আমাদের বদনাম হয়েছে। পশ্চিম বাংলার বদনাম মানে কি শুধু মমতার বদনাম? আমাদেরও। ওদের লজ্জা টজ্জা একটু কম। ওরা বলেছে টাকা যা চুরি হয়েছে সেটা উদ্ধার করো। মমতা ব্যানার্জিরা চিঠি লিখে বলেছে আচ্ছা আমরা উদ্ধার করছি। 18,000 কোটি টাকা চুরি করেছে। চোখে দেখেননি আপনারা? আপনারা একসঙ্গে কত টাকা দেখেছেন? ওই টিভিতে পার্থর বান্ধবী যেটা বেরিয়েছে তার থেকে বেশি টাকা একসঙ্গে দেখেছেন কেউ? এখানে যারা আছেন একজনও? আমাদের গরিবের কত টাকা কাজ করেছে, মজুরি পাওনা আছে জানেন? এখনো 2,610 কোটি টাকা। কত হবে? এই ময়দানে যত লোক আছে না, গাদা করলে এই এতটা কাজ করেছে কিন্তু টাকা পায়।
তাহলে এই যে টাকা আমরা দিল্লির কাছ থেকে পাচ্ছিলাম, সে টাকা তো ঘুরে ফিরে গরিবের প্যাকেটে যাচ্ছিল। আচ্ছা, গরিবের কাছে যাচ্ছিল মানে ওটা আবার বাজারে, ইসলামপুরের বাজারে আসছিল, বহরমপুরের বাজারে আসছিল, জিনিসপত্র কেনা বেচা বাড়ছিল, আমাদের অর্থনীতিটা একটু গতি পাচ্ছিল। এবছর পুজোর সম্বন্ধে জিজ্ঞাসা করছিলাম দোকানদারদের, বলছে বেচা কেনা নাই। গরিবের হাতে পয়সা না থাকলে আমাদের দোকান চলবে কি করে? গরিব কিনলে তো আমাদের বিক্রি হবে, গরিবের পয়সা নেই। এই হাল আমাদের রাজ্যের হয়েছে তৃণমূলের কারণে। 18,000 কোটি টাকা চুরি, তারপরে একটা চিঠি দিয়ে বলেছে 2 কোটি টাকা উদ্ধার করেছে। তো দিল্লির অফিসাররা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে, কেউ কেউ বাজারে এখানে ওখানে গল্প করেন, তৃণমূলের কেউ কেউ আমার বক্তব্য শুনছেন হয়তো, বলে দলে অনেক চোর আছে, জচ্চোর আছে। যে দল যখন ক্ষমতায় থাকে ধান্দাবাজরা সেই দলে ঢুকে যায়। তাই তৃণমূলের ধান্দাবাজ ঢুকেছে, চুরি করেছে, 100 দিনের টাকাও চুরি করেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা চুরি করেছে, গরিবের পাকা বাড়ি তৈরি করার টাকা চুরি করেছে। কিন্তু মমতা ব্যানার্জি চোর না। 1.5 লাখ কিছু লোক তারা এই কথাটা বলবার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে, দিল্লি যে সড়ক তৈরির টাকা দেয়, গরিবের পাকা ছাদযুক্ত আবাস তৈরি করবার টাকা দেয়, বা 100 দিনের কাজের টাকা দেয়, ওই তৃণমূলের মুরব্বীগুলোকে তো দেয় না, অফিসারদের। 100 দিনের কাজের জেলার মুরব্বীকে ডিএম, তার হয়ে টাকাটা ঘুরে ফিরে গ্রাম পঞ্চায়েতের হাতে আসছে, মাঝখানে বিডিও। আচ্ছা, ডিএম বিডিওরা যদি দেখে যে কিছু লোক টাকাটা মেরে দিচ্ছে, তাহলে তারা তার বিরুদ্ধে এফআইআর করবে না কেন? থানায় একটা এফআইআর হবে না কেন? যদি মমতা ব্যানার্জি চাইতেন তাহলে পশ্চিম বাংলার 100 দিনের কাজের টাকা যারা চুরি করেছিলেন সবার নামে এফআইআর হতো। কত হিম্মত, কত সৎ মমতা ব্যানার্জি! আপনি প্রমাণ করুন। তৃণমূলের চোরগুলোর বিরুদ্ধে এফআইআর করার জন্য ডিএমকে নির্দেশ দিন। পারবেন না, পারবেন না। ওই টাকা তো ঘুরে ফিরে কালীঘাটে যায়। ওই জায়গায় ভাইপো আছে, পাকেনি। ভাইপো রাজনীতিতেও পাকেনি, বুদ্ধিতেও পাকেনি, কার্বাইড দিয়ে পাকানো। এখন ওই পিসি আর ভাইপো তারা 100 দিনের কাজের টাকা, বালির টাকা, গরু পাচারের টাকা, সব টাকা তাদের কাছে ভাগ যাচ্ছে। আর কেন্দ্র থেকে আমরা সব থেকে বেশি পশ্চিম বাংলার মানুষের উন্নয়নের জন্য যে টাকা পেতাম, সেই টাকা আমাদের বন্ধ হয়ে গেছে। মিছিল যখন করে আসছিলাম এই মাঠে, তখন আমি খেয়াল করছিলাম যে আমাদের কমরেডরা কি কি স্লোগান দিচ্ছে। যে 100 দিনের কাজ চাই, কবে দেবে সেইটার জন্য স্লোগান, কি ফসলের দামের জন্য স্লোগান, কি আমার বকেয়া মজুরি পেমেন্ট করতে হবে তার জন্য স্লোগান, কি 100 দিন নয় ওটাকে বাড়িয়ে 200 দিন করতে হবে তার স্লোগান, কিংবা 200 টাকা 250 টাকা মজুরি নয় 700 টাকা মজুরি দিতে হবে তার স্লোগান না। শুধু বলছে চোরদের সরকার আর নেই দরকার। আমি যতক্ষণ স্লোগান শুনেছি ততক্ষণ এই কথাটারও একটা যুক্তি আছে। আপনি আন্দোলন করতে গেলে আপনার আন্দোলন ভাঙছে তো পুলিশ। এতক্ষণ আপনাদের এখানে যারা বক্তৃতা করলেন তাদের বক্তৃতার মধ্যে এই কথাটা আছে যে পুলিশ অনশন করলে তার গায়ে কেউ হাত দেয় না। অনশন করতে করতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে ডাক্তার আনতে হবে, তার প্রেসার মাপতে হবে, তাকে গ্লুকোজ দিতে হবে, যাতে অন্তত প্রেসারটা ঠিক থাকে। অ্যাম্বুলেন্স রেডি রাখতে হবে। ব্রিটিশও যখন গান্ধীজি অনশন করেছিল তখন ব্রিটিশও গান্ধীজির গায়ে একটা লাঠি মারেনি।
তার থেকে নির্মম এই সরকার যারা চাকরির দাবিতে বিকাশ ভবনের সামনে অনশন করছিলেন, রাত 12টার পরে পুলিশ নিয়ে গিয়ে মেয়েদেরকে চাঙ্গোল্লা করে তুলে থানায় নিয়ে গেছে, নির্যাতন করেছে। কি করে করতে পারলো? সরকারটা আছে বলে। মমতা ব্যানার্জির হাতে সরকারটা না থাকলে কি রাত্রেবেলায় ছেলে মেয়েগুলোকে এরকম করতে পারতো? মমতার হাতে এই সরকারটা না থাকলে আনিস খানের আততায়ীরা এখনো ঘুরে বেড়াতে পারত না? মইনুল বিদ্যাকে যারা খুন করলো তারা ঘুরে বেড়াতে পারত? সেই জন্য মানুষের এখন কথা হচ্ছে সরকার থেকে ওটাকে হটাও, মমতা ব্যানার্জির ক্ষমতা কেড়ে নিতে হবে, যাতে মানুষের অত্যাচার করতে না পারে, গণতান্ত্রিক আন্দোলন দমন করতে না পারে, গণতান্ত্রিক পরিষদটাকে ধ্বংস করতে না পারে। সেইটাই এখন ঘুরে ফিরে আমাদের কাছে প্রধান কথা হয়েছে। আমি শুধু আপনাদের বলবো, চিন্তা করবেন না। পৃথিবীর কোনো অত্যাচারী শেষ পর্যন্ত টিকতে পারেনি। হিটলার পারেনি, মুসলিনি পারেনি, এ যুগের হিটলার ডোনাল্ড ট্রাম্প পারেনি, এই যুগের আরেক হিটলার ব্রাজিলের বলসোনারো পারেনি, মোদিও পারবে না, মমতাও পারবে না। যাওয়ার সময় হয়েছে, দিন গুনতে থাকুন, চলে যাবে। 2024-এ মোদিও যাবে, আর পঞ্চায়েত থেকে মমতার চলে যাওয়ার পালা শুরু হয়ে যাবে। বলা ফাঁকা, কেউ তৃণমূলের হয়ে প্রার্থী হতে চাইছে না, এরকম অবস্থা। আর পুলিশের কথা বলছেন, সব থেকে সুযোগ সন্ধানী এরা। এই পুলিশগুলো বামফ্রন্টের আমলে ছিল না? 11 বছর আগে যারা পুলিশ ছিল তারা সব রিটায়ার করে গেছে। বামফ্রন্টের আমলে এরা ছিল, সুযোগ বুঝে এরা পাল্টে গেছে, তৃণমূল হয়ে গেছে। আবার এরা প্রতিদিন খবর রাখছে কবে আবার পাল্টি খাবে। সেজন্য এদের নিয়ে খুব চিন্তা করবেন না, এরা সময় মতো পাল্টি খেয়ে যাবে। আপনারা আপনাদের কাজটা করুন, মানুষকে জাগান, গ্রামে যান, মানুষের সঙ্গে মিশুন, তাদের কথা শুনুন, এবং গোটা নভেম্বর মাস জুড়ে আমরা গোটা পশ্চিমবাংলায় গ্রামের মানুষের মধ্যে যে জাগরণ তৈরি করতে চাই, আমাদের এই সম্মেলনেও আমরা আমাদের কমরেডদের একটা বড় দায়িত্ব দিতে চাই। সম্মেলন করো, গ্রামে ফিরে যাও, গ্রামকে জাগাও, এই আমাদের কাজ। মানুষের জন্যই আমরা কাজ করতে এসেছি, মানুষের জন্যই আমাদের পথ চলা, মানুষের জন্যই আমাদের কষ্ট স্বীকার, মানুষের জন্যই আমাদের আত্মত্যাগ। সেই মানুষকে সাথে নিয়েই এই পরিস্থিতির আমাদের মোকাবিলা করতে হবে। এই কথা বলে আপনাদের সকলকে